নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 50তম অংশ। কিন্তু সেদিন বিকেলে দেখলাম ছোট মেয়েটি হয়ে মায়ের হাঁটুর কাছে বসে আছেন। পাতলা ছিপছিপে চেহারা, নিটোল গড়ন, এক মাথা ঘন কালো চুল। কে বলবে 14টি সন্তানের জননী। চমৎকার ছবি আঁকার হাত ছিল সোনা পিসিমার। পরে অনেক আদর পেয়েছি তার কাছে। তবু সেদিন মনে হয়েছিল আমরা কেউ কিছু না। ঠাকুমাকে পিসিমাকে প্রণাম করা হলো, মাদুর পাতা ছিল তাতে বসা হলো। ঠাকুমা দেশ থেকে ক্ষীরের নাড়ু, নারকেলের ইচা, মুড়া ইত্যাদি এনেছিলেন। সেসব খাওয়া হলো, পুটুলি বেঁধে নেওয়া হলো, আমশি নেওয়া হলো। কিন্তু ঠাকুমা কোনোদিন আমাদের গায়ে হাত দিয়ে আদর করেছেন বলে মনে পড়ে না। কখনো আলাদা করে আমাদের সঙ্গে বোধহয় কথাও বলেননি। পরের বছর 80 বছর বয়সে মারা গেছিলেন, জ্যাঠামশায়ের ওই বাড়িতে এসে। অনেক দিন থেকে পেটের ক্যান্সারে ভুগছিলেন। মায়ের কাছে শুনেছি বড় জ্যাঠাইমা আর সুন্দর জ্যাঠাইমা ছাড়া বাকি 3 বউকে নিয়ে ঠাকুমা ভারী বিব্রত হয়ে পড়তেন। 3জনই বামুনের মেয়ে, তাদের প্রণাম নিলে যদি পাপ হয়। তবে 3জনের মধ্যে মায়ের স্থান একটু আলাদা ছিল। মায়ের মা মারা গেলে বাপ সন্ন্যাসী হলেন। উপেন্দ্র কিশোর তার বন্ধু ছিলেন, পাশের ঘরে থাকতেন। তিনিই মাকে মানুষ করার ভার নিলেন। অন্য 2 বোন 2 জায়গায় গেল। ছোটবেলায় কোনো সময় চুল কামানো হয়েছিল বলে মায়ের ডাকনাম ছিল ন্যাড়া। সুন্দর জ্যাঠামশাই, ছোট জ্যাঠামশাই চিরকাল তাকে ওই নামে ডেকে গেছেন। তুই ছাড়া তুমি বলেননি। ভাসুর হয়েও না। ঠাকুমাও মায়ের প্রণাম নিতেন। বড় জ্যাঠামশায়ের আমহার্স্ট্রোর ওই চক মেলানো পুরানো ভাড়া বাড়িটাতে যে ভূতের উপদ্রব ছিল সে কথা আমাদের সমবয়সী দিদিরা ভাইপোরা প্রায়ই বলতো। তবে তাতে বোধহয় জ্যাঠামশায়ের কিছু এসে যেত না। অন্য কারো কিছু ক্ষতি হয়েছিল বলে শুনিনি। মাঝখান থেকে আমরা যথেষ্ট রোমাঞ্চ উপভোগ করেছি। বড় জ্যাঠামশায়ের 4 ছেলে ছিলেন: মনোরঞ্জন, রোহিণীরঞ্জন, সুধীরঞ্জন, কুমুদরঞ্জন। এদের মধ্যে একমাত্র কুমুদরঞ্জন তার সংস্কৃত বিদ্যা, বিশেষ করে তার আয়ুর্বেদ শাস্ত্রে পাণ্ডিত্যের জন্য সুপরিচিত ছিলেন। এরা কেউ নেই, তবে এদের ছেলেমেয়েরা আছে। বড় জ্যাঠামশায়ের 4 কন্যাও ছিলেন। 3জন এখনও আছেন। কিন্তু যে সময়ের কথা বলছি তখন বড় জ্যাঠামশায়ের বাড়ি, ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় অনাত্মীয়, আহুত অনাহুতে গমগম করত। পিঁড়ি পেতে খাওয়া হতো, মাদুরের ওপর বিছানা পেতে অনেকে শুতো। সকলের এক ব্যবস্থা ছিল, ব্যবহারে তারতম্য ছিল না। জ্যাঠাইমাও অসাধারণ মেয়ে ছিলেন। ওই যেমন বললাম, 2 পিসিমা, গিরিবালা আর মৃণালিনী, দুজনার চেহারায় ও স্বভাবে কোনো মিল ছিল না, কিন্তু সাদৃশ্যও যথেষ্ট ছিল। দুজনের সমান রন্ধন পটুত্ব, সমান মেজাজ, সমান রসবোধ। সোনা পিসিমা নিজে নিজে ইংরেজি শিখেছিলেন। কলকাতায় তার জীবন কেটেছিল। বয়সে ছিলেন বড় পিসিমার একমাত্র মেয়ে বিদ্যুল্লতার সমান। বিদ্যুল্লতাই আমাদের সুন্দর দিক। তফাৎ আরও ছিল। বড় জ্যাঠামশাই আর বড় পিসিমা গোড়া হিন্দু। সোনা পিসিমার হিন্দু মতে বিয়ে হলেও পিসেমশাই হলেন আনন্দমোহন বসুর ভাইপো এবং নিজেও ব্রাহ্ম ঘেঁষা। পরে এদের ছেলেমেয়েরা ব্রাহ্ম মতে বিয়ে হয়েছিল। একবার বড় পিসিমার যখন দল বেঁধে পুরী, ভুবনেশ্বরে তীর্থ করতে গেলেন, সোনা পিসিমাও ওদের সঙ্গে ঝুলে পড়লেন। তবে সেটা জগন্নাথ দর্শনের আকর্ষণে নাকি সমুদ্র দেখার আকর্ষণে সেটা বলতে পারলাম না। সমুদ্র স্নানে সোনা পিসি যে খুব আগ্রহী ছিলেন তা মনে হতো না। কারণ একটা ঘটি নিয়ে সমুদ্র স্নানে যেতেন এবং যেখানে বালির ওপর ঢেউ আছড়ে পড়ে তার থেকে নিরাপদ দূরত্ব রেখে বসে পড়তেন। থেকে থেকে ঢেউয়ের স্রোত এসে তাকে ঘুরিয়ে সারা গায়ে বালি মাখিয়ে দিত। পিসিমা অমনি 2 ঘটি বালির শুদ্ধ জল মাথায় ঢেলে উঠে পড়তেন। তারপর বাড়ি ফিরে অনেকক্ষণ ধরে তোলা জলে স্নান করতেন। কিন্তু হাজার হোক শিল্পী মন ছিল, সাগর দেখেই সুখ। ওইখানেই হাঙ্গামার শেষ নয়। বড় পিসিমা অনেক টাকা খরচ করে পুজো দিয়ে মহাপ্রসাদ নিয়ে এলেন। এই মহাপ্রসাদ কালী ভক্তদের মহাপ্রসাদ নয়,
এ প্রসাদে 100 রকম মিষ্টি থাকে শুনেছি। সোনা পিসিমা তাই দেখে খুশি হলেন। রাতে দুহাত পেতে একটিমাত্র মিষ্টি নিয়ে তৃপ্তির সঙ্গে খেলেন। তারপর ভোর থেকে মহাবিপদ, দৌড়োদৌড়ি, নাড়ি ছেড়ে যায় আর কি। ডাক্তার রে, ওষুধ রে। সন্ধেবেলায় সোনা পিসিমা একটু সুস্থ হয়ে উঠলে পর বড় পিসিমা ফোঁস করে নাক দিয়ে ছোট একটা নিঃশ্বাস ছেড়ে কাষ্ঠ হাসি হেসে বললেন, আমি আগেই জানি ভগবানের প্রসাদ ব্রাহ্মের পেটে সইব না। বড় পিসিমা গোড়া হিন্দু হলেও আমাদের বাড়িতে এসে মাঝে মাঝেই থেকে যেতেন। গোড়ায় নিজে রেঁধে খেতেন। পরে আবার মায়ের হাতেও খেতে আপত্তি করতেন না। বলতেন, বামুনের মেয়ের হাতে খাবো না তো কার হাতে খাবো। অবশ্যই ঠাকুমা কিংবা দেশের অন্য আত্মীয়রা কলকাতায় এলে বড় জেঠামশাইয়ের বাড়িতেই সাধারণত উঠতেন। তখন মনে হতো বড় জেঠামশাই বেজায় বুড়ো। এখন বুঝি সেরকম কিছুই বয়স হয়নি, বড়জোর 63 মতো হবেন। কিন্তু এমনি গম্ভীর প্রকৃতির আর কড়া মেজাজের মানুষ যে বয়সের তফাৎটাকে অলঙ্ঘেয় বলে মনে হতো। মাথায় বাবার চাইতে খানিকটা বেটে, একমুখ সাদা দাড়ি গোঁফ, বলিষ্ঠ শরীর, পেশিগুলো লোহার মতো শক্ত। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমহার্স্ট রো থেকে হেঁটে গঙ্গার উপর জগন্নাথ ঘাটে গিয়ে স্নান করে আসতেন। আমরা গড়পাড়ে থাকতে একটা সোমবার ছোট জেঠামশাই আমাকে সুকিয়া স্ট্রিট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। কর্নওয়ালি স্ট্রিটে ট্রাম ধরা হবে, দিদির জ্বর, আমি একাই বোর্ডিংয়ে ফিরছি। মাঝপথে ফতুয়া গায়ে হাতে ছোট্ট একটা পেতলের কমণ্ডলু ধরা, এক বুড়োর সঙ্গে দেখা। বুড়ো বললেন, কার পুরী? ছোট জেঠা বললেন, শম্ভুয়ার। তারপর আমাকে বললেন, প্রণাম করো। উনি বড় জেঠামশাই। বড় জেঠামশাই বললেন, থাক থাক, গঙ্গা স্নান করে এসেছি। ওর চেয়ে ওর আরও কাছে যাবার সাহস পায়নি। কিন্তু মনে মনে ওর নানা গুণ নিয়ে ভারী গর্ব ছিল। যত না তার জ্ঞানবিদদের খেলাধুলার ব্যুৎপত্তির জন্য, তার চাইতেও তার অলৌকিক ক্ষমতার জন্য।